হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যদি গণিত প্রকাশে ৭ নম্বর পেজে যাও, সেখানে তোমরা দেখতে পাবে অমূলত সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা দেখে নিই অমূলত সংখ্যা বলতে আমরা কী বুঝি। আমরা দেখেছি সাধারণত মূলদ সংখ্যা কী হয়, যে কোনো প্রকার ভগ্নাংশ সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলি, যেমন ১-২ একটা মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা হয়ে থাকে, রাইট? এখন অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ রূপে প্রকাশ করতে পারবো না। পি বাই কিউ কি? পি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, আর কিউ যেখানে নট ইকুয়াল টু জিরো। এই ধরনের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমাদের বলা হয় অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বলতে যে কোনো প্রকার স্কোয়ার রুট যদি তোমরা ধরো, সেগুলো হচ্ছে একটা অমূলদ সংখ্যা, কিংবা কোনো অসীম যদি দশমিক ভগ্নাংশ তুমি ধরো, যেমন হচ্ছে 0.120332450, এটা যদি কন্টিনিউ চলতে থাকে, তাহলে এই ধরনের যে সংখ্যাগুলো পাবো, যেটা অসীম ভগ্নাংশ, সেটাও হচ্ছে তোমাদের মূলদ সংখ্যার মধ্যে পড়বে। এখন এই মূলদ সংখ্যাগুলো আমাদের যেহেতু এগুলো একটা বাস্তব সংখ্যা, তাহলে নিশ্চয়ই এগুলো আমরা যে সংখ্যা রেখা যেটা রয়েছে, যেটা কি হয়েছে সংখ্যা রেখা আমরা কি দেখেছি, জিরোটা হচ্ছে মাঝে থাকে, ডান দিকে সমস্ত পজিটিভ সংখ্যাগুলো থাকে, বাঁ দিকে নেগেটিভ সংখ্যা থাকে। যেহেতু মূলদ সংখ্যা কি, এটা পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে, -√5, -√2, তাহলে এগুলো নিশ্চয়ই আমরা সংখ্যা রেখার উপর এগুলোকে প্রতিস্থাপন করতে পারবো। সাধারণত আমরা আগে কি দেখেছিলাম, নর্মাল যে সংখ্যাগুলো রয়েছে, যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা অথবা ইন্টিজার্সগুলো, আমরা সহজেই সংখ্যা রেখার উপর স্থাপন করতে পেরেছি। তারপর আমরা দেখেছি মূলদ সংখ্যাগুলোও সংখ্যা রেখার উপর স্থাপন করতে পেরেছি। এখন আমরা দেখব এই অমূলদ সংখ্যাগুলো সংখ্যা রেখার উপর কীভাবে স্থাপন করতে পারি। এই অংশগুলো স্থাপন করার জন্য তোমাদের প্রথমেই যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে পিথাগোরাসের যে অ্যালগরিদম তোমরা আগে পড়েছো, পিথাগোরাসের যে উপপাদ্যটা, সেটা তোমরা নিশ্চয়ই আগেই শিখে এসেছো। সেই পিথাগোরাসের উপপাদ্যে কী বলা হয়েছে, আমরা যদি কোনো সমকোণী ত্রিভুজ নিই, যে সমকোণী ত্রিভুজের মানে কি, যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ, রাইট? এই ত্রিভুজটা আমরা যদি ড্র করি, সেই ত্রিভুজের কি হবে, লম্ব যেটা রয়েছে সেটা হচ্ছে এবি, ভূমিকোণটা এসি, আর অতিভুজ কোণটা বিসি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি বলে, বিসি স্কোয়ার ইজ ইকাল টু এবি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। মানে হচ্ছে আমাদের অতিভুজের স্কোয়ার ইজ ইকাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই সূত্রটাকে কাজে লাগিয়ে যদি আমরা এই যে অমূলদ সংখ্যাগুলো রয়েছে সেগুলোর মান যদি সংখ্যা রেখার উপর বের করি, তাহলে সেখান থেকে আমরা সংখ্যা রেখার উপর এগুলোকে আমরা স্থাপন করতে পারবো। এখন দেখি আমরা কীভাবে সংখ্যা রেখার উপর √5 কিংবা √2 যে কোনো একটা নাম্বার আমরা এখানে স্থাপন করে দেখাবো তোমাদের জন্য। এখন ধরা যাক আমরা √5টা প্রথম স্থাপন করতে চাই। তাহলে √5 কি, এটা একটা ধনাত্মক সংখ্যা, তাহলে √5 নিশ্চয়ই তোমাদের শূন্য, জিরো থেকে পজিটিভ সংখ্যার দিকেই থাকবে। এবার আমরা এখানে কি করেছি, সংখ্যা রেখার উপর প্রত্যেকটা সংখ্যাকে একটা করে ইউনিট হিসাবে যদি ধরে নিই, তাহলে এটা 1, এটা 2। তাহলে আমরা প্রথমে কি করব, √5কে প্রতিস্থাপন করার জন্য 2 এর উপর একটা লম্ব লম্ব সমকোণী ত্রিভুজ নেব, একটা লম্ব আঁকবো, যেটা দূরত্ব কত হবে, এটার হচ্ছে এক ইউনিট যদি একটা দূরত্ব নিই, আর এটা যদি যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি, একটা সমকোণী ত্রিভুজ পাবো, তাই তো? এটার উপর লম্ব এঁকে যদি এক ইউনিটের উপর একটা লম্ব টেনে যদি জিরোর সাথে এটাকে কানেক্ট করি, তাহলে কি পাবো, আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। ধরে নেওয়া যাক এটা এ, বি, এটা সি। তাহলে আমাদের এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে আমরা বিসি দূরত্ব কত পাবো, বিসির মধ্যে যে দূরত্বটা, সেটা হবে বিসি স্কোয়ার ইজ ইকাল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে কত, এসি মানে হচ্ছে 2 স্কোয়ার, এটা 2 ইউনিট, তাহলে হচ্ছে 4 প্লাস এটা কত, 1 ইউনিট নিয়েছি, তাহলে 1 সমান 5 পাবো। তাহলে বিসি এর লেন্থ কত হচ্ছে, বিসি এর মান কত হচ্ছে, √5। তাহলে এই লাইনটা যতটা, সেটা হচ্ছে √5। এখন যদি ওটাকে যদি আমরা শূন্য যেখানে শুরু হয়েছে সেই বিন্দুটাকে যদি কেন্দ্র করে বিসি এর সমান রেডিয়াস নিয়ে, মানে ব্যাসার্ধ নিয়ে যদি আমরা কোনো বৃত্তর অঙ্কন করি, সেই বৃত্তটা কি হবে, ধরো এটা যদি বৃত্তটা যায়, এটা থেকে আমরা বৃত্ত এঁকেছি যেটার হচ্ছে ব্যাসার্ধ কত, বিসি হচ্ছে ব্যাসার্ধ, বিসিটা হবে তোমাদের
ব্যাসার্ধ ব্যাসার্ধ নিয়ে যদি কোনো বৃত্ত অঙ্কন করা যায়, সেটা সংখ্যারেখাকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা হবে শূন্য থেকে তার ধনাত্মক দিকে সেই বিন্দু অবধি যে দূরত্বটা আমরা পাবো সেটাই হবে তোমাদের √5-এর সমান। কারণ কি? কারণ যেহেতু এটা সিবিকে ব্যাসার্ধ নিয়ে আমরা অঙ্কন করেছি, তাহলে যেহেতু এটা ব্যাসার্ধ বৃত্তর যে আমাদের ধর্ম জানা আছে, কেন্দ্রবিন্দু থেকে প্রত্যেকটা পরিধি বরাবর যে কোনো বিন্দুকে যোগ করলে আমরা যেটা ব্যাসার্ধ পাবো, সেই ব্যাসার্ধ দৈর্ঘ্যগুলো পরস্পর সমান হবে। তাহলে বিসির দূরত্ব যতটা, সি থেকে যে বিন্দুটা ছেদ করলো সংখ্যারেখার উপর ব্যাসার্ধ টেনে বৃত্ত টানার জন্য, সেই সিপি এর দূরত্বটাও তাই হবে। তার বিসি এর দূরত্ব আমরা কত পেয়েছি? √5। তাহলে সি থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব কত হবে? সিপি দূরত্ব হয়ে গেল √5। তাহলে আমরা যদি এই পদ্ধতিতে যদি ফলো করি, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে আমরা কি পেলাম? সংখ্যারেখার উপর একটা মূলদ সংখ্যাকে আমরা স্থাপন করতে পারলাম, যেটা হচ্ছে √5কে আমরা এখানে স্থাপন করে তোমাদের জন্য দেখানো হলো। এটা তোমাদের বইতে যেটা পেজ নাম্বার, তোমরা যদি 8-এ যাও, 7-8-এ যে 8-9 যেগুলোতে দেখানো হয়েছে, যেটা √2, √3 যেগুলো স্থাপন করা হয়েছে, সেম প্রসেসে এগুলোকে স্থাপন করা হয়েছে। সংখ্যারেখার উপর পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে, সেই সমকোণী ত্রিভুজের তোমাদের অতিভুজের দূরত্ব বের করে সেটাকে একটা যেটা বিন্দুতে ও বিন্দু থেকে, মানে যে জিরোটা যে বিন্দুতে, জিরো বিন্দু থেকে যেহেতু তার দূরত্ব মাপা হয়েছে, সেটার ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করা যায়, সেটা সংখ্যারেখাকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হবে ওই মূলদ সংখ্যার অবস্থান সংখ্যারেখার উপর। যেহেতু ওটা ব্যাসার্ধ নিয়ে অঙ্কন করা হয়েছে, তাহলে ওই ব্যাসার্ধের পরিমাণটাতেই ব্যাসার্ধ বরাবর তোমরা যদি বৃত্তের যেটা পরিধি রয়েছে, বৃত্তের যেটা পরিসীমা রয়েছে, সেই পরিসীমার উপর যদি যে কোনো বিন্দু থেকে তোমরা যদি কেন্দ্রবিন্দুকে যোগ করো, তাহলে সেটা কী পাবে? ব্যাসার্ধ পাবে। আর প্রত্যেকটা ব্যাসার্ধ সমান সমান দূরত্বে থাকবে। প্রত্যেকটা ব্যাসার্ধর কী হবে? দৈর্ঘ্য সমান হবে। তাহলে ও বিন্দুকে যদি কেন্দ্র করে আমরা এই ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত অঙ্কন করি, সেটা সংখ্যারেখাকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাও কি হবে? এর সমান হবে। সেইভাবে আমরা কি করতে পারি? অমূলদ সংখ্যাগুলোকে সংখ্যারেখার উপর স্থাপন করতে পারি। এটাই তোমাদের বইতে যেটা 9 নম্বর পাতায়, অর্থাৎ 25 নম্বর যে সলিউশনটা দেওয়া হয়েছে, সেটা ওইভাবেই স্থাপন করা হয়েছে। এই প্রসেসে কাজে লাগিয়ে তোমরা 5-এর পরে সেটা 5টাকে, এটা যেহেতু এটার দূরত্ব 5, তার উপরে যদি আমরা আবার একটা লম্বটা নিই 1 সেন্টিমিটারে, তারপর থেকে এটা কানেক্ট করলে কি হবে? এটা দূরত্ব হবে 5² + 1² মানে 6, √6 বেরিয়ে গেল। এটা √6 হয়ে যাবে। সেটাকে এবার ব্যাসার্ধ করে যদি তুমি কানেক্ট করো, তাহলে সেটা যেখানে ছেদ করবে সেখানে তুমি √6 এর মান পাবে। তাহলে কি করলাম? প্রথমে √5 বের করলাম, √5টাকে ভূমি করলাম, তার উপর একটা 1 একক দৈর্ঘ্য নিয়ে তার উপর লম্ব টেনে সেটাকে আবার সংখ্যারেখার উপর জিরো থেকে সেটাকে কানেক্ট করলাম। জিরো বিন্দুটা যেখানে আছে, জিরোটা সেখানে বিন্দুটাকে কানেক্ট করলে কি পাওয়া যাবে? এখানে যে অতিভুজটা পাওয়া যাবে সেটা √6। সেটাকে ব্যাসার্ধ করে যে বৃত্তটা আঁকা যাবে, সেটা সংখ্যারেখাকে যেখানে ছেদ করবে সেটা কি হবে? সংখ্যারেখার উপর √6 এর অবস্থান। তাহলে তোমরা এইভাবে সমস্ত ক্ষেত্রে ধীরে ধীরে তুমি যে কোনো প্রকার অমূলত সংখ্যাগুলোকে সংখ্যারেখার উপর স্থাপন করতে পারবে পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগিয়ে। আমরা আগে কি দেখেছিলাম? মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বা হোল নাম্বার, অখণ্ড সংখ্যা যেগুলো রয়েছে, সেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করলে, দুটো অখণ্ড সংখ্যা বা দুটো পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমরা কি ফল পাবো সেগুলো আমরা দেখে নিয়েছি। এখন আমরা অমূলদ সংখ্যাগুলোর উপর সেম জিনিস আমরা অ্যাপ্লাই করে দেখব, ওখানে আমরা কি ফল পেতে পারি। যেমন দুটো অমূলদ সংখ্যাকে যদি আমরা যোগ করি, ধরে নাও তোমার √7 একটা অমূলদ সংখ্যা, তার সাথে যদি আমি -√7ও একটা অমূলদ সংখ্যা যোগ করি, তাহলে আমরা শূন্য পাবো। শূন্য কিন্তু একটা অমূলদ সংখ্যা নয়। তাহলে দুটো অমূলদ সংখ্যাকে যদি যোগ করি, অমূলদ সংখ্যা প্লাস অমূলদ সংখ্যা সবসময়তে অমূলদ সংখ্যা দেবে না যোগ করলে। এবার যদি আমরা সেটাকে বিয়োগ করে দেখি, সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে তোমাদের √7-এর সাথে যদি -√7 করি, তাহলে কি পাবো? আমরা 0 পাবো। সেটাও একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা মাইনাস অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা আসবে না। যদি অমূলদ সংখ্যাগুলোকে গুণ করি, দেখি আমরা √5 গুণিত √5 কত পাবো? 5 পাচ্ছি। সেটা একটা অমূলদ সংখ্যা না। তাহলে দুটো অমূলদ সংখ্যাকে যদি আমরা গুণ করি, তাহলেও আমরা অমূলদ সংখ্যা পাবো না। তেমনি ভাগ করেও আমরা দেখতে পারি, √5কে যদি আমরা √5 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? 1 পাবো।
তাহলে দুটো অমূলদ সংখ্যাকে আমরা যদি ভাগ করি সবসময়তে আমরা অমূলদ সংখ্যা নাও পেতে পারি। তাহলে অমূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা কি ধর্ম দেখতে পেলাম? অমূলদ সংখ্যাগুলোকে নিজেদের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করলে সবসময় যে অমূলদ সংখ্যা হবে সেটা সত্যি না। তাহলে এই তথ্য থেকে আমরা বুঝতে পারি যে অমূলদ সংখ্যাগুলোকে থেকে অমূলদ সংখ্যা নাও আসতে পারে। এবার তোমরা গণিত প্রকাশের 10 নম্বর পেজে নিচের পোর্শনটাতে যাও, যেখানে তোমাদের বাস্তব সংখ্যার কিছু সূত্র দেখানো হয়েছে। ধরে নেওয়া যাক এ বি যে কোনো দুটো বাস্তব সংখ্যা, এ আর বি দুটো বাস্তব সংখ্যা যদি নেওয়া হয়, সেক্ষেত্রে যদি আমরা ধরে নিই এ বি এর চেয়ে ছোট, এ লেস দেন বি ভাবে প্রকাশ করা যায়, তাহলে কি হবে? বা কিংবা বি যদি এর চেয়ে ছোট হয়, কিংবা এ ইকুয়াল টু যদি বি হয়, তাহলে যে কোনো দুটো বাস্তব সংখ্যা যদি আমরা নিই, তাদের মধ্যে এই তিনটের মধ্যে যে কোনো একটা ধর্ম একসময় বজায় থাকবে। এটা মানে কি বলতে চেয়েছে? ধরে নাও তুমি একটা বাস্তব সংখ্যা 5, বি হচ্ছে 7, তাহলে এখানে কি হলো? এই সূত্রটা যদি মানে এই সম্পর্কটা যদি এখানে সত্য হয়, তাহলে বাকি দুটো সম্পর্ক এখানে সত্য হবে না। যদি দুটো ভ্যালুর মধ্যে মনে করো এটা 7, এটা যদি 5 হতো, তার মধ্যে কি এটা সম্পর্ক সত্যি হতো না? এই সম্পর্কটা সত্যি, এই সম্পর্কটা সত্যি না। দুটোই যদি 7 হতো, তাহলে এই দুটো সত্যি না, এটা সত্যি হতো। তাহলে দুটো বাস্তব সংখ্যা যদি এ বি নেওয়া হয়, তাদের মধ্যে যে কোনোর মধ্যে একটা মাত্র সম্পর্কই সবসময় কাজ করবে। একসাথে তিনটে সম্পর্ক ওদের মধ্যে বজায় থাকতে পারে না। তিনটে সম্পর্ক কি কি? একটা বাস্তব সংখ্যা অন্য বাস্তব সংখ্যার চেয়ে ছোট, কিংবা বিপরীতটা সত্য, কিংবা দুটো বাস্তব সংখ্যার সমান। এই দুটো তখনই সম্ভব হবে এই তিনটে ধর্মের মধ্যে যে কোনো একটা ধর্ম দুটো ভিন্ন বাস্তব সংখ্যার জন্য এক সময় একটা মাত্র ধর্ম কাজ করবে, বাকি দুটো ধর্ম একই সাথে তিনটে ধর্ম কাজ করবে না। 2 নম্বর ফর্মুলাতে কি বলেছে? 2 নম্বর ধর্ম কি আছে? যদি আমরা ধরে নাও এ ইকুয়াল টু বি, এ বি একটা দুটো বাস্তব সংখ্যা, বি ইকুয়াল টু সি যদি হয়, তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু সি। তার মানে কি? যদি এ বি এর সমান হয় আর বি যদি সি এর সমান হয়, তার মানে কি? এ বি এর সমান, তাহলে এ বি এর ভ্যালু সমান, বি সি এর ভ্যালু সমান, তবেই বি ইজ ইকাল টু সি। তাহলে কি হবে আমাদের? বিটা যেহেতু দুটোরই সমান, তাহলে এ ইজ ইকাল টু সি, এটা আমরা লিখতে পারি। এ বি সি তিনটেই রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা। এবার 11 নম্বর পাতে কি দিয়েছে? এটা হচ্ছে তোমাদের 1 নম্বর সূত্র, এটা হচ্ছে 2 নম্বর ধর্ম। 3 নম্বর ধর্ম কি? 3 নম্বর ধর্মে আমাদের দেখানো হয়েছে এ যদি বি এর সমান হয়, তাহলে আমরা দুটো পক্ষে যদি একটা কোনো বাস্তব সংখ্যা যোগ করি, যেমন হচ্ছে এ এর সাথে যদি সি একটা বাস্তব সংখ্যা যোগ করি, সেটা আমরা সমান লিখতে পারি বি প্লাস সি। তার কারণ কি? তুমি দেখে নাও দুই দিকে যদি সি রয়েছে, তাহলে এই সিটাকে অমিট করে দিলে এ ইজিক্যাল টু বি পড়ে থাকে। তাহলে কোনো দুটো বাস্তব সংখ্যা যদি সমান হয়, তাদের সঙ্গে যদি অন্য কোনো একটা বাস্তব সংখ্যাকে যোগ করা হয়, তাহলে সবসময় সেই দুটো সমান হবে, কারণ যেহেতু দুটো পক্ষেই সেটাকে যোগ করা হয়েছে, তাহলে সেটা আবার পুরনো ধর্ম এ ইজিক্যাল টু বিটা বজায় থাকবে। তেমনি যদি ধরে নাও তোমাদের 4 নম্বর ধর্মে কি বলেছে? এ যদি বি এর চেয়ে ছোট হয়, তাই দুটো পক্ষে যদি কোনো একটা বাস্তব সংখ্যা যোগ করা হয়, যেমন এ প্লাস সি, সেটা কি হবে? বি প্লাস সি এর চেয়ে ছোট হবে। তার কারণ কি? দুটো পক্ষে একই যেহেতু নম্বর যোগ করেছো, সেটা তাহলে পরস্পরকে এটা পরস্পরের বাদ চলে যাবে, তাহলে পুরনো সম্পর্কটাই বজায় থাকবে। সেই জন্য কোনো বাস্তব সংখ্যা যদি অন্য বাস্তব সংখ্যার থেকে ছোট হয়, তাদের মধ্যে দুজনকেই যদি একই আর একটা বাস্তব সংখ্যা দিয়ে যোগ করা হয়, তাহলেও সেই ধর্মটা বজায় থাকে। যেমন ধরে নাও এর ভ্যালু 5, বি এর ভ্যালু 7, এবার দুটো পক্ষ থেকে আমরা 2 অ্যাড করবো, তাহলে এর ভ্যালু হলো 7, বি এর ভ্যালু হয়ে গেল, সে এই দিকের ভ্যালু কত হয়ে গেল? 9। তাহলে 7 লেস দেন 9 হয়ে গেল। তাহলে সবসময় কি দেখতে পাচ্ছি? অন্য একটা বাস্তব সংখ্যা যোগ করলেও সম্পর্কটার কোনো পরিবর্তন হচ্ছে না। 4-এর 1 নম্বরে কি বলেছে? এ সমান যদি বি হয়, তাহলে দুটো পক্ষে যেমন বি যোগ করলে হচ্ছিল না কোনো সম্পর্কের পরিবর্তন, তেমনি এবার যদি কোনো সংখ্যাকে গুণ করি, সেক্ষেত্রে কোনো সংখ্যার এদের মধ্যে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। ধরে নাও যে এ ইজিক্যাল টু বি, তাহলে যদি দুটো ভ্যালুই যদি 7-7 হয়, তাদের মধ্যে যদি কোনো একটা নতুন নাম্বার দিয়ে গুণ করা হয়, ধরে নাও 3, তাহলে দুই দিকেই কী হবে? 21-21। তাহলে কোনো দেখতে পাচ্ছি এদের ধর্মে কোনো পরিবর্তন হচ্ছে না। এবার ধরে নাও যে দ্বিতীয় ধর্ম কি বলেছে? এ লেস দ্যান বি, সি ইকুয়ালস টু সি গ্রেটার দেন 0, এবং সি গ্রেটার দেন 0 মানে সি শূন্য নয়। তাহলে কি হবে? শূন্য হলে কি হবে? শূন্য যদি হয়, তাহলে দুটো পক্ষে শূন্য হয়ে যেত। সি যদি গ্রেটার দেন শূন্য হয়,
গ্রেটার দেন শূন্য এবং যে নেগেটিভ হয়, নেগেটিভ হলে এই সূত্রটা কাজ করবে না। সি যদি গ্রেটার দেন শূন্য মানে কি, সি সবসময় ধনাত্মক যদি সংখ্যা হয় তবেই এই সম্পর্কটা বজায় থাকবে। এটা একবার একটু বিশ্লেষণ করে দেখা যাক। এই ধর্মটা বজায় রাখতে গেলে কি করতে হবে। সিকে সবসময় কি বলা হয়েছে, সি সবসময় পজিটিভ হতে হবে। তার কারণ কি, যেহেতু এখানে সম্পর্কটা কি এ বি এর চেয়ে ছোট, সি যদি এখানে শূন্যর চেয়ে বড় হয় তাহলে কি হবে, সম্পর্কটা বজায় থাকতে। ধরে নেওয়া যাক এর ভ্যালু হচ্ছে 5, বি এর ভ্যালু 6, তাহলে সি যদি যে কোনো একটা ধনাত্মক সংখ্যা নিয়ে নাও, যেমন 3 যদি নাও, তাহলে এইদিকে কত হবে, যদি সি ইজিক্যাল টু যদি সি যদি 3 ধরো, তাহলে এদিকে হবে 15 লেস দ্যান 18। কিন্তু সি যদি জিরোর চেয়ে যদি জিরোর সমান হয়ে যায়, তাহলে দুই পক্ষ জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা এই সম্পর্কটা বজায় থাকছে না। আর যদি সি যদি মনে করো নেগেটিভ সংখ্যা হতো, যেমন হচ্ছে সি মনে করো ধরে নাও -2, তাহলে ই এর ভ্যালু কত হবে, -10, আর বি এর ভ্যালু হবে -12। তাহলে -12টা ছোট হয়ে গেল। তার নেগেটিভ সংখ্যা যদি হতো, সি যদি ঋণাত্মক সংখ্যা হতো, তাহলে এই সম্পর্কটা বজায় থাকতো না। তাহলে কোনো পক্ষে সিকে যখন একটা বাস্তব সংখ্যা অন্য বাস্তব সংখ্যার চেয়ে ছোট, সেক্ষেত্রে যদি অন্য একটা সংখ্যা দিয়ে গুণ করলে সেই সম্পর্কটা বজায় রাখতে হলে সেই সংখ্যাটাকে কী করতে হবে, ধনাত্মক হতে হবে। যদি সেই সংখ্যাটা শূন্য কিংবা ঋণাত্মক হয়, তাহলে এই সম্পর্কটা বজায় থাকবে না, কারণ -10 -12 চেয়ে বড়। ঋণাত্মক ক্ষেত্রে আমরা কী দেখেছি সংখ্যারেখাতে, যত আমরা এইদিকে যাব তত ছোট সংখ্যা পাবো, মানে এখানে 10 এখানে হলে 12 কী হবে, আরও ছোট, যত বাঁ দিকে যাব। আর ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে কী হবে, যত ডান দিকে যাব তত বড় সংখ্যা পাবো। তাহলে এটা যদি ঋণাত্মক সংখ্যা হয় বা শূন্য হয়, তাহলে এই সম্পর্কটা বজায় থাকবে না। এবার আমরা 1.2-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো দেখে নেব পরপর। কি বলেছে, নিচের বক্তব্যের কোনটি সত্য কোনটা মিথ্যা। দুটো মূলত সংখ্যা সমষ্টি সর্বদা মূলত সংখ্যা হবে। হ্যাঁ, এটা সত্যি, কারণ আমরা কি দেখেছি, দুটো মূলত সংখ্যা যেমন হচ্ছে 1/2 প্লাস 1/2 কত আসবে, 1। যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা 1/1 রূপে প্রকাশ করতে পারছি, তাহলে সেটাও একটা মূলত সংখ্যা। তাহলে দুটো মূলত সংখ্যার একেরটা কি হয়ে গেল, একের উত্তরটা হবে সত্য। 2 নম্বরটা কি আছে, দুটো অমূলত সংখ্যার সমষ্টি সর্বদা অমূলত হবে। না, সর্বদা অমূলত নাও হতে পারে। আমরা একটু আগেই দেখেছি দুটো অমূলত সংখ্যা যখন সমষ্টি করি, অমূলত সংখ্যার সমষ্টি সবসময় অমূলত সংখ্যা নাও হতে পারে। যেমন হচ্ছে √7 প্লাস মাইনাস √7 যদি করি, তাহলে কী হবে, 0 আসছে, যেটা অমূলত সংখ্যা নয়। তাহলে এটা কি হলো, মিথ্যা। 3 নম্বরটা কি দিয়েছে, দুটো মূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে। হ্যাঁ, এটা সত্য, কারণ আমরা আগের দিন দেখে নিয়েছি দুটো মূলত সংখ্যা যেটা আছে, দুটো মূলত সংখ্যার যেটা গুণফল, দুটো মূলত সংখ্যার গুণফল কি, দুটো মূলত সংখ্যার গুণফল সবসময় মূলত সংখ্যা হবে। যেমন হচ্ছে 1/2 গণিত -5/4 সমান -5/8, এটা যেটা পেয়েছিলাম সেটা মূলত সংখ্যা হচ্ছে। তাহলে সমস্ত দুটো মূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে। তাহলে 3 নম্বরটা কি, 3 নম্বরটা হচ্ছে সত্য। 4 নম্বরে কি দিয়েছে, দুটোই অমূলত সংখ্যার গুণফল সর্বদা অমূলত হবে। না, সেটা হবে না, কারণ আমরা একটু আগে এক্সাম্পলে দেখেছি কি, √5কে √5 দিয়ে গুণ করলে 5 পাবো। 5 কি একটা অমূলত সংখ্যা নয়, 5 একটা মূলত সংখ্যা। তাহলে এটা 4 নম্বর প্রশ্নটা কত হয়ে যাবে, মিথ্যা। প্রতিটি মূলত সংখ্যাই বাস্তব সংখ্যা। হ্যাঁ, প্রত্যেকটা মূলত সংখ্যাই বাস্তব সংখ্যা, কারণ হচ্ছে আমরা যত রকমের সংখ্যা আমরা কল্পনা করতে পারি সমস্ত কিছু বাস্তব সংখ্যার আন্ডারে পড়ে। এবং তোমাদের প্রথম দিনই আমি একটা ছক দেখিয়েছিলাম, সেখানে কি ছিল, বাস্তব সংখ্যার মধ্যেই মূলত সংখ্যা অমূলত সংখ্যা পড়ছে। তাহলে সমস্ত মূলত সংখ্যাই বাস্তব সংখ্যা। তাহলে এটা হচ্ছে তোমার সত্যি। তাহলে 5-এরটা কি হবে, সত্য। 6-এরটা কি দিয়েছে, প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলত সংখ্যা। না, প্রত্যেকটা বাস্তব সংখ্যা অমূলত সংখ্যা হবে না। তার কারণ হচ্ছে বাস্তব সংখ্যা কী হতে পারে, মূলদও হতে পারে অমূলদও হতে পারে। যেমন হচ্ছে 2 হচ্ছে একটা বাস্তব সংখ্যা, কিন্তু 2 একটা অমূলত সংখ্যা না। তাহলে এটা কি হবে, মিথ্যা। তারপর আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরে দিয়েছে অমূলত সংখ্যা বলতে কি বুঝি। অমূলত সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা p/q
রূপে প্রকাশ করতে পারি না, যেখানে পি কিউ দুটোই হচ্ছে সত্য বাস্তব সংখ্যা, আর কিউ নট ইকুয়াল টু জিরো। সেই সংখ্যাগুলোকে আমরা বলে হয় সাধারণত বলি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কী হতে পারে? মূলদ সংখ্যা উদাহরণ হচ্ছে √5, √3, √2। আর একটা মূলদ সংখ্যা তুমি মানে যেটা অসীম ভগ্নাংশ, যেটা মানে অসীম ভগ্নাংশ যেটা কখনো শেষ হবে না, সেটাও মূলদ সংখ্যার মধ্যে পড়বে। 0, 1, 2, 3। এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এটা হচ্ছে 4টি অমূলদ সংখ্যার তোমাদের উদাহরণ। 3 নম্বরটা গিয়ে দেখি। 3 নম্বরে প্রথম অঙ্কটা কি? কোনটা অমূলদ কোনটা মূলদ? √9। √9 মানে কত আমরা লিখতে পারি? 3 স্কোয়ার ইজিক্যাল টু 3। তাহলে এটা কি হয়ে গেল? মূলদ। 2 নম্বরে কি? 2 নম্বর দেওয়া আছে √225, √225। এটা আমরা লিখতে পারি 15 স্কোয়ার। তোমরা যদি এখানে দেখো 225 কীভাবে লিখলাম, 5 দিয়ে ভাগ করলে কত হয়? 4 5 20, 45। 5 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার মানে 15 স্কোয়ার। তাহলে এটা কত হলো? 15। এটা মূলদ হয়ে গেল। √7, এটা তোমরা জানো অমূলদ সংখ্যা, যেগুলোকে পিকে। তাহলে এগুলো মূলদ সংখ্যা কেন? এগুলো হচ্ছে যেহেতু পূর্ণ সংখ্যা, মানে এটা মূলদ সংখ্যা। √7কে আমরা এইভাবে ভাঙতে পারবো না, সেটা √7 হয়ে গেল অমূলদ। √50, √50 মানে কত? √50 হচ্ছে, আমরা যদি ভেঙে নিই এইভাবে, 5, 5 10 50, 5, 2। তাহলে আমরা লিখতে পারি 5 স্কোয়ার গণিত 2 সমান 5√2। কিন্তু 5√2 কি? এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এটা হয়ে গেল অমূলদ। এটা হয়ে গেল অমূলদ সংখ্যা। 5 নম্বরটা কি দিয়েছে? 5 নম্বরটা দিয়েছে √100। √100 মানে তোমরা জানো সবাই 10 স্কোয়ার। 10 স্কোয়ার সমান 10। এটা হয়ে গেল মূলদ। 6এরটা কি দিয়েছে? 6এরটা দিয়েছে -√81। √81 মানে তোমরা সবাই জানো 9 স্কোয়ার। 9 9 81। তাহলে -9। এটা মূলদ সংখ্যা, কারণ হচ্ছে এটা একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু সেটা একটা মূলদ সংখ্যা। তারপরেরটা হচ্ছে √42। 42টাকে তোমরা যদি ভেঙে নাও কি হবে? 7 দিয়ে 6 7 42, 3 2। তাহলে এটা হচ্ছে কি? √42 মানে হচ্ছে √42ই থেকে যাচ্ছে, কারণ হচ্ছে এটা একটা মূলদ সংখ্যা, কারণ এটাকে ভাঙা যায় না। সেটা কি হয়ে গেল? এটা অমূলদ হয়ে গেল। এটা পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা হিসেবে প্রকাশ করা গেল না। তেমনই হচ্ছে 8এরটা কি? √29। এটাও হচ্ছে অমূলদ সংখ্যা। 9এর হচ্ছে -√1000। 1000টাকে আমরা কি করে লিখতে পারি? 1000 যদি করি 10, 100, 10, 10। তাহলে কি হতে পারে? 10 স্কোয়ার গণিত 10, এখানে মাইনাস আছে, তাহলে 10√10 মাইনাস। তাহলে এটা কি হয়ে গেল? একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। তাহলে আমাদের কি কি বেরোলো? 1, 2 এরা হচ্ছে মূলদ, 3 হচ্ছে অমূলদ, 4 অমূলদ, 5 মূলদ, 6 মূলদ, 7 অমূলদ, 8 অমূলদ, আর হচ্ছে তোমাদের 9 হচ্ছে অমূলদ সংখ্যা। সংখ্যার উপর √5 আমরা অলরেডি স্থাপন করে দেখেছি। √3 স্থাপন করার জন্য কীভাবে স্থাপন করবে? √3 স্থাপন করার জন্য তোমাদের বলেছি, এটা যদি শূন্য হয়, এটা মনে করো 1, এটা 2, এটা 3। √3 মানে কত? √3 হচ্ছে তোমাদের, এর উপর যদি তুমি একটা লম্ব আঁকো, যেটা দৈর্ঘ্য হচ্ছে একক দৈর্ঘ্য নিয়ে যদি একটা লম্ব আঁকো, তাহলে এই যে দূরত্বটা পাবে প্রথমে, তাহলে কত হবে? এই দূরত্বটা হবে তোমাদের √2, তাই তো? এটা 1 আর এটা 1। এবার তার উপর যদি আবার একটা লম্ব অঙ্কন করো, যেটার দূরত্ব যদি 1 হয়, এটা যদি যোগ করো, তাহলে এটা কী হয়ে গেল? লম্ব। এটা হচ্ছে ভূমি। তাহলে এটার কত হবে? এটা হচ্ছে √2 স্কোয়ার, মানে √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে কত? 2 + 1 সমান 3। তাহলে এই অংশটার দূরত্ব কত হয়ে গেল? এই অংশটার দূরত্ব হয়ে গেল √3। তারপর এটাকে কেন্দ্র করে যদি এটার উপর চাপ নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করো, তাহলে সেটা সংখ্যারেখার উপর যেখানে ছেদ করবে, সেটার দৈর্ঘ্য কত হয়ে যাবে? সেটাই হয়ে যাবে √3।
তাহলে আমরা অলরেডি দেখলাম √3 কীভাবে স্থাপন করব। এবার 6 নম্বরে কী দিয়েছে, তোমাদের এইভাবে একই প্রসেস ফলো করে তোমরা √5, √6, √7 এগুলোকে তোমরা স্থাপন করতে পারবে। এবার মাইনাসগুলো স্থাপন করার জন্য √5কে আমরা অলরেডি স্থাপন করে দেখেছি। √6, এবার আমরা একবার দেখে নিই -√6কে কীভাবে সংখ্যারেখার উপর স্থাপন করব। √6 মানে কত? এটা যদি সংখ্যারেখা হয়, এটা যদি শূন্য হয়, তাহলে এটা দিকে কী হচ্ছে, ধনাত্মক সংখ্যা, এদিকে ঋণাত্মক সংখ্যা, তাহলে আমাদের বাঁ দিকে আসতে হবে। যেহেতু -√6 আছে, তাহলে প্রথমে এটাকে আঁকার জন্য আমরা কী করতে পারি, √6 মানে কত আমাদের ধরে নিতে পারি, √5² প্লাস 1² মানে কত, 6। তাহলে এটা থেকে আমরা যদি √6 বের করতে যাই, তাহলে এটার রুট মানেই হচ্ছে √6। তার মানে আমাদের যেটা পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে আমাদের কী করতে হবে, প্রথমে বাঁ দিকে একটা √5কে স্থাপন করতে হবে। তাহলে স্থাপন করার জন্য আমরা অলরেডি আগেই দেখেছি যে এগুলো যদি একক দৈর্ঘ্যের একক একক দৈর্ঘ্য হয়, যেগুলোর ডিস্টেন্স আমাদের কী আছে, -1, -2, এইগুলো যদি আমরা সংখ্যারেখার বাঁ দিকে স্থাপন করি, সেটার উপরে কী করি, শূন্যর উপরে যদি একটা লম্ব টানি, যেটা হচ্ছে একক দৈর্ঘ্যের একটা যদি লম্ব টানি এই বিন্দুটার উপর, এটা যদি আমরা যোগ করে দিই, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে এই যে সরলরেখাটা পাবো সেটা কত হবে, √5 হবে। এবার তার উপর আমরা কি করব, আর একটা লম্ব টানবো যেটা একক দৈর্ঘ্যের, যেটার দৈর্ঘ্য হবে 1। এটা যদি আমরা এটার সঙ্গে যদি এই বিন্দুটা কানেক্ট করি, তাহলে এক্ষেত্রে যে অতিভুজটা পাবো তার দৈর্ঘ্য কত হবে, √5² প্লাস 1², তার রুট মানে হচ্ছে √6। এই ফর্মুলা কাজে লাগিয়ে, পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে আমরা কি পেলাম, √6 দৈর্ঘ্যটা হয়ে যাবে এই যে লাইনটা এলো, মানে অতিভুজটা ধরে নাও এটা তোমার, এটা যদি এ, এটা যদি বি, এটা যদি সি, আর এটা যদি ডি ধরো, তাহলে সিডির দৈর্ঘ্যটাই হয়ে যাবে তোমাদের, সিডির দৈর্ঘ্যটাই হয়ে যাবে √6 সমান। এবার যদি এই বিন্দুটাকে কেন্দ্র করে তুমি এই ব্যাসার্ধ বরাবর তুমি যদি কোনো বৃত্তচাপ অঙ্কন করো, মানে এটা যদি তুমি এখানে ব্যাসার্ধ নিয়ে যদি কোনো বৃত্তচাপ অঙ্কন করো, তাহলে সেটা যখন যে বিন্দুতে তোমার সংখ্যারেখাকে ছেদ করবে, এই বিন্দুটাকে কেন্দ্র করে এই ব্যাসার্ধের পরিমাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলে, সেটা সংখ্যারেখাকে যেখানে ছেদ করবে সেটাই হবে -√6। যেহেতু তুমি সংখ্যারেখার বাঁ দিকে আছো, সেই জন্য এদিকে সমস্ত সংখ্যাগুলো কী হবে, ঋণাত্মক অথবা নেগেটিভ। তাহলে সংখ্যারেখার যে কোনো ধনাত্মক সংখ্যাকে প্রতিস্থাপন করার জন্য আমরা ধনাত্মকগুলোর জন্য ডান দিকে যাই, ঋণাত্মক সংখ্যাগুলোকে প্রতিস্থাপন করার জন্য আমরা বাঁ দিকে আসি। আর যে কোনো ধরনের স্কোয়ার রুটকে প্রতিস্থাপন করার জন্য তোমাকে দেখে নিতে হবে যে তার আগের স্কোয়ার রুটটা যদি আমরা জানা থাকে, তবে সেখান থেকে আমরা পরবর্তী স্কোয়ার রুটটা পাবো। যেমন তোমরা যদি ধরে রাখো √6 পেলাম, √7 করতে গেলে কী করতে হবে, √7-এর জন্য প্রথমে √6কে প্রতিস্থাপন করতে হবে, সেটার সঙ্গে 1² যোগ করলে কী হবে, এখান থেকে আমরা √7 পাবো। √7 পাওয়া থাকলে তার সাথে আমরা যদি আর একটা অ্যাড করি, তাহলে কী পাবো, √7² প্লাস 1², তাহলে আমরা √8 পেয়ে গেলাম। এই প্রসেস আমরা ফলো করে সংখ্যারেখার উপর একটা বিন্দুগুলোকে আমরা স্থাপন করতে পারবো। এবার সেটা যদি ধনাত্মক হয়, তাহলে আমরা ডান দিকে সংখ্যারেখার শূন্য ডান দিকে আমরা এগোবো সংখ্যারেখার উপর স্থাপন করার জন্য, আর যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে আমরা বাঁ দিকে আসবো। আর আমরা কোনটাকে কাজে লাগাচ্ছি, পিথাগোরাসের উপপাদ্য, যেটা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, মানে অতিভুজের দৈর্ঘ্য সমান √of ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই সব পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে আমরা সংখ্যারেখার উপর একটা অমূলত সংখ্যা, এগুলো সমস্তগুলোই তো অমূলত সংখ্যা, সেগুলোকে আমরা স্থাপন করতে পারবো।